ভাবুন তো, যুদ্ধের ময়দানে আপনি নিজের চোখে দেখলেন একজন সৈনিককে গুলি করে মেরে ফেলা হলো, কিন্তু কয়েক সেকেন্ড পর সেই সৈনিকটি আবার উঠে দাঁড়ালো। তখন আপনি কি করবেন? পালাবেন নাকি লড়াই করবেন? আজকের গল্পটা ঠিক এমনই এক গোপন মিলিটারি এক্সপেরিমেন্টকে ঘিরে, যেটা কখনো পৃথিবীর সামনে আসা উচিত ছিল না। তো চলুন গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা কিছু নতুন আর্মি স্টুডেন্টকে দেখতে পাই। তারা খুব অল্প কিছুদিন আগে আর্মিতে যোগ দিয়েছে। তাদের সিনিয়র অফিসার তাদেরকে বাইরে চলা ভয়ঙ্কর যুদ্ধের কথা বোঝাচ্ছিল, কিন্তু নতুন সৈনিকদের মাথায় তখন যুদ্ধের থেকে আনন্দ ফুর্তির চিন্তাই বেশি ছিল। তাই শাস্তি হিসেবে সিনিয়র তাদের সবাইকে সমুদ্রের পাড়ে নিয়ে যায় এবং কঠিন ট্রেনিং করাতে থাকে। অন্যদিকে আমরা মেঘ নামের একজন আর্মি অফিসারকে দেখি। সে তার গার্লফ্রেন্ড পেনের সঙ্গে সময় কাটাচ্ছিল। হঠাৎ পেন তাকে জানায় সে প্রেগনেন্ট। খবরটা শুনে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যায়। দেরি না করে সেখানে পেনকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই একজন জেলে দৌড়ে এসে জানায় শত্রুদের অস্ত্রভর্তি জাহাজ তাদের এলাকায় ঢুকে পড়েছে। খবরটা শুনেই মেঘ এক মুহূর্ত দেরি না করে ডিউটিতে ফিরে যায়। এদিকে জাপানি আর্মি ক্যাম্পে যুদ্ধে জয়ের পরিকল্পনা চলছে। একজন বিজ্ঞানী তাদের জানায় সাধারণ অস্ত্র দিয়ে নয়, এবার তারা ব্যবহার করবে এমন এক ভয়ঙ্কর জৈব অস্ত্র যার নাম শিয়া। সে একটি ভিডিও দেখায়। সেখানে দেখা যায় একজন সৈন্যের ওপর গোপন পরীক্ষা চালানোর কয়েক সেকেন্ডের মধ্যেই সে রক্তপিপাসু জম্বিতে পরিণত হয়ে যায়। সিনিয়র অফিসার এই পরীক্ষা চালানোর বিরোধিতা করলেও জেনারেল তাতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে যে কোনো মূল্যে যুদ্ধে জয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে থাইল্যান্ডের আর্মিরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু নতুন সৈনিকদের মধ্যে একজন, যার নাম মক, সে চুপি চুপি নিজের বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর তার সিনিয়রও তার পিছু পিছু বাড়িতে চলে আসে। সে মকের মাকে বোঝাতে থাকে দেশের এই কঠিন সময়ে মকের যুদ্ধ করা উচিত, কিন্তু তার মা সরাসরি না করে দেন, কারণ তার বিশ্বাস এই যুদ্ধই একদিন তার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছিল। তাই আর তিনি নতুন করে তার ছেলেকে হারাতে চান না। এদিকে মক পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তার বড় ভাই মেঘ তার সামনে এসে দাঁড়ায়। মেঘ, যার কথা একটু আগে বললাম, যে কিছুক্ষণ আগেও সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রেম করছিল, সে শান্ত গলায় শুধু একটা কথাই বলে, তুমি তোমার মাকে ছেড়ে পালাতে পারো, কিন্তু নিজের বিবেক ছেড়ে কিভাবে পালাবে? যখন শত্রুরা তোমার সামনে দাঁড়াবে তখন তুমি কি করবে? কথাটা বলেই মেঘ সেখান থেকে চলে যায়। কিন্তু এই কয়েকটা কথাই মকের মনে গভীর দাগ কেটে দেয়। অনেক ভেবে শেষ পর্যন্ত সেও সিদ্ধান্ত নেয় সে যুদ্ধক্ষেত্রে ফিরবে এবং নিজের বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। যুদ্ধ শুরু হতেই চারিদিকে শুধু গুলির শব্দ আর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পুরো যুদ্ধক্ষেত্র মুহূর্তের মধ্যেই নরকে পরিণত হয়। মক তার সঙ্গীদের নিয়ে জাপানি সৈনিকদের মোকাবেলা করার চেষ্টা করছিল, কিন্তু থাই আর্মিরা বেশিরভাগই ছিল নতুন, তাই তারা কোনোভাবেই টিকতে পারছিল না। শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য তারা সবাই জঙ্গলের ভেতরে পালিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সমুদ্রে ভেসে আসে একটি কাঠের বাক্স। বাক্সটা নিজে থেকেই খুলে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে এক ভয়ঙ্কর জম্বি। এটাই ছিল জাপানিদের গোপন অস্ত্র, যার নাম শিয়া। মুক্তি পাওয়ার পরই সে সামনে যাকেই পায় তাকেই আক্রমণ করতে শুরু করে। এদিকে মক আর তার সঙ্গীরা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। হঠাৎ মক পেছনে তাকিয়ে দেখে তার কয়েকজন সঙ্গীকে ইতিমধ্যেই জম্বিরা কামড়ে দিয়েছে, আর কয়েক মুহূর্তের মধ্যেই তারাও জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে এবং অন্যদের উপরও ঝাঁপিয়ে পড়ছে। দৃশ্যটা দেখে সবার বিচি গলায় উঠে যায়। যাই হোক, মানে সবাই ভয় পেয়ে যায়। পালানোর সময় মক কাদা পানির মধ্যে পড়ে যায়। ঠিক তখনই কেউ একজন তার হাত ধরে উপরে টেনে তোলে, কিন্তু উপরে ওঠার পর সে যা দেখে সেটা কল্পনাও করেনি। যে তাকে বাঁচিয়েছে সে আসলে কোনো মানুষ নয়, একটা ভয়ঙ্কর জম্বি। মানে মকের সামনে এখন অসাধারণ দুটি অপশন, এক কাদায় ডুবে মরা, না হয় জম্বির কামড়ে মরা। এমন অসাধারণ অপশন আপনাদের সামনে আসলে আপনারা কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এরপরে সিন কাট হয়। সিন কাট হতেই আমরা জাপানি অফিসারদের দেখতে পাই। তারা আলোচনা করছিল থাইল্যান্ড শান্তি চুক্তি করতে চায়, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আলাদা। অন্যদিকে থাই আর্মির কয়েকজন অফিসার যুদ্ধক্ষেত্রে আসে কতজন সৈন্য মারা গেল সেটা দেখতে, কিন্তু সামনে যা দেখতে পায় তা তাদের রক্ত হিম করে দেয়। চারিদিকে মানুষের হাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অনেকগুলো হাড় আবার দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা যখন সামনে সেই দড়িটা সরায় তখন হাড়গুলো একসঙ্গে ঝকঝক শব্দ করতে থাকে, আর সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গে চারপাশে অন্ধকার থেকে অসংখ্য জম্বি বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই তারা অফিসারদের উপর ঝাঁপিয়ে পড়ে। যারা বাঁচার চেষ্টা করছিল তারাও একে একে কামড় খেয়ে জম্বিতে পরিণত হয়ে যায়। এরপর আমরা আবারও মেঘকে দেখি। সে তার হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজছিল। সামনে এগোতেই সে একটি গর্তের ফাঁদ দেখতে পায়। নিচে তাকিয়ে দেখে একজন আহত সৈনিক সাহায্যের জন্য পড়ে আছে।
নিজের সঙ্গীকে বাঁচানোর জন্য মেঘ এক মুহূর্ত না ভেবে গর্তে নেমে পড়ে, কিন্তু নিচে নামতেই সত্যিটা সামনে এসে যায়। সৈন্যটা আর মানুষ নেই, সে আগেই জম্বিতে পরিণত হয়েছে। সুযোগ পেয়েই সে মেঘের উপর ঝাঁপিয়ে পড়ে। মেঘ কোনোভাবে নিজেকে বাঁচিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই জম্বিটা তার পা শক্ত করে ধরে ফেলে। অবস্থা এমন হয়ে যায়, বাঁচার আর কোনো রাস্তা নেই। শেষ মুহূর্তে মেঘ আগুন জ্বালিয়ে সেই জম্বিটির শরীরে ছুঁড়ে মারে। আগুন লাগতেই জম্বিটা ছেড়ে দেয়। সেই সুযোগে মেঘ গর্ত থেকে উঠে প্রাণ নিয়ে পালিয়ে আসে। ক্যাম্পে ফিরে সে জেনারেলকে সব খুলে বলে। সে জানায় নিজের চোখে এমন একজন সৈন্যকে দেখেছে যার মুখ পুরোপুরি থেতলানো ছিল, অথচ সেই মানুষটাই আবারও জীবিত হয়ে তাকে মারার চেষ্টা করছে। প্রথমে কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু মেঘ খুব ভালো করেই বুঝে যায় এই যুদ্ধ আর সাধারণ যুদ্ধ নেই। এখানে এমন এক দুঃস্বপ্ন শুরু হয়েছে যেখান থেকে হয়তো কেউই জীবিত ফিরে যেতে পারবে না। মেঘ যা নিজের চোখে দেখেছে সেটা কাউকে বোঝানো প্রায় অসম্ভব, কিন্তু খুব শীঘ্রই সবাই বুঝতে পারে এই যুদ্ধক্ষেত্রে মানুষ নয়, মৃত্যুই যেন বেঁচে উঠেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই জম্বিদের ভেতর এখনো কিছু মানুষের অনুভূতি রয়ে গেছে। এরপর আমরা দেখি মক আর তার সঙ্গীরা পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছে, কিন্তু মকের মাথায় হঠাৎ কিছু স্মৃতি ফিরে আসে। সে দেখতে পায় ক্ষুধার তাড়নায় সে আর তার সঙ্গীরা মিলে পুরো একটি পরিবারকে নৃশংসভাবে খেয়ে ফেলেছে। স্মৃতিটা মনে পড়তেই অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে, যেন তার ভেতরের মানুষটা এখনো মরেনি। অন্যদিকে বিজ্ঞানী থিন নিজের গবেষণার ভিডিও দেখছিল। সেখানে দেখা যায় প্রথমে সে এই ভাইরাসটি একটি ইঁদুরের উপর পরীক্ষা করছিল। আশ্চর্যের বিষয় হলো ইঁদুরটি মারা যায়নি, বরং আগের চেয়ে আরও হিংস্র হয়ে উঠেছিল। এরপর সেই ভাইরাস সৈনিকদের শরীরে প্রবেশ করানো হয়। পরীক্ষার পর বিজ্ঞানী বুঝতে পারে এই ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ বদলাতে পারে, আর এটাই এটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এদিকে জঙ্গলের ভেতরে ঘুরে ঘুরে মক একটি পুরনো লকেট খুঁজে পায়। লকেটটা খুলতেই সে সেখানে নিজের বাবা মায়ের ছবি দেখতে পায়। ছবিটা দেখতেই তার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে শুরু করে। তখন পরিষ্কার বোঝা যায় জম্বু হয়ে গেলেও তার ভেতরে মানুষের অনুভূতি এখনো বেঁচে আছে। সে এখনো নিজের পরিবারকে চিনতে পারে। অন্যদিকে মেঘ মেডিকেল ক্যাম্পে গিয়ে তার গার্লফ্রেন্ড পেনের সঙ্গে দেখা করে। সে পেনকে জিজ্ঞাসা করে মককে কোথাও দেখেছে কিনা। পেন তখন জানায় সে মককে দেখেনি। তখন মেঘ ভাবে হয়তো মক আবারও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, কিন্তু ঠিক তখনই মকের এক সহযোদ্ধা এসে বলে, না স্যার, মক পালায়নি, সে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করছিল। কথাটা শুনে মেঘের বুক কেঁপে ওঠে। তার মনে অজানা এক ভয় কাজ করতে শুরু করে। সে বুঝতে পারে মকের সঙ্গে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এর মধ্যেই আর্মি জেনারেল সেখানে এসে মেঘকে জানায় জার্মানি ক্যাপ্টেন তাদের সঙ্গে জরুরি বৈঠক করতে চায়। এরপর তারা সবাই জার্মানি ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে সেই বিজ্ঞানী অবশেষে সব সত্যি স্বীকার করে। সে জানায় তাদের দেশেই গোপনে এই ভাইরাস তৈরি করা হয়েছে। প্রথম পরীক্ষায় একজন সৈনিককে সংক্রামিত করে তাদের এই এলাকায় পাঠানো হয়েছিল, কিন্তু সেই একজনই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। সে যাকে কামড়াচ্ছে সেই জম্বিতে পরিণত হচ্ছে, আর এখন পুরো জঙ্গল সংক্রামিত হয়ে গেছে। থাইল্যান্ডের জেনারেল সঙ্গে সঙ্গে বলে এই খবর আমাদের দেশের সরকারের কাছে পৌঁছানো দরকার। কিন্তু ঠিক তখনই জাপানি ক্যাপ্টেন তাকে থামিয়ে দেয়। সে বলে যারা মারা গেছে তাদের নিয়ে ভাবার সময় নেই, এখন যারা বেঁচে আছে তাদের বাঁচাতে চাইলে আমাদের সঙ্গে কাজ করো। সে আরও জানায় তাদের সরকার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে পেশেন্টদের জিরোকে খুঁজে বের করার, অর্থাৎ যে সৈন্যর শরীরে প্রথম এই ভাইরাসটি পরীক্ষা করা হয়েছিল, কারণ সেই মানুষটিই হয়তো এই পুরো দুঃস্বপ্নের একমাত্র চাবিকাঠি। অন্যদিকে জম্বি মক ভয়ঙ্কর অপরাধবোধে ভুগছিল। ক্ষুধার কারণে সে একটি ছোট্ট মেয়েকে খেয়ে ফেলেছে। এই সত্যিটা মেনে নিতে না পেরে সে একটি বন্দুক তুলে নিজের জীবন শেষ করতে চায়, কিন্তু ট্রিগারে হাত দেওয়ার আগেই তার শরীর থেকে এক অদ্ভুত ধরনের কালচে তরল বের হতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীরে আগুন ধরে যায়। ঠিক তখনই আরেকটি জম্বি দৌড়ে এসে তাকে কাদার মধ্যে ফেলে দেয়। কাদা মেখে আগুন নিভিয়ে মকের জীবন বাঁচিয়ে ফেলে। রাত নামার পর মক সেই জম্বিদের দলের সাথে বসে থাকে। কিছুক্ষণ পর যে জম্বিটা তাকে বাঁচিয়েছিল সে একটি খরগোশ শিকার করে নিয়ে আসে। তারপর একেবারে নেতার মতো সবাইকে ইশারা করে খেতে বলে। আর সেই মুহূর্তেই মক প্রথমবার বুঝতে পারে এই জম্বিদের নিজস্ব নিয়ম আছে, আর তাদের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা এখনও কেউ বুঝতে পারেনি। পরের দিন সকাল হতেই থাই আর জাপানি সৈন্যরা একসঙ্গে জঙ্গলের ভিতরে জম্বিদের খুঁজতে বের হয়। তাদের ধারণা ছিল কয়েকজন জম্বিকে মেরে ফেললেই সব শেষ হয়ে যাবে, কিন্তু তারা জানতো না সামনে এমন এক সত্য অপেক্ষা করছে যা পুরো যুদ্ধর ধারণাই বদলে দেবে। ঠিক তখনই সেখানে জাপানি ক্যাপ্টেনের ছেলে এসে জানায়
সে একটু আগেই কয়েকটা জম্বিকে জঙ্গলের ভেতরে ঢুকতে দেখেছে। খবরটা শোনা মাত্রই সবাই সেই দিকে এগিয়ে যায়। অন্যদিকে জম্বিদের লিডার একটি পুরনো পারিবারিক ছবি হাতে নিয়ে চুপচাপ বসেছিল। ছবিটার দিকে তাকিয়ে সে বারবার আবেগপ্রবণ হয়ে উঠছিল। শুধু সেই নয়, আশেপাশে থাকা অন্য জম্বিরাও যেন নিজেদের অনুভূতি ভুলতে পারেনি। মকও নিজের মায়ের কথা মনে করে নীরবে কাঁদতে থাকে। এরপর ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। অনেক বছর আগে মেককে আর্মিতে নেওয়ার জন্য একজন ক্যাপ্টেন তার মায়ের কাছে অনুমতি চাইতে গিয়েছিল। তারপর গল্পটা আবার বর্তমানে ফিরে আসে। এদিকে জম্বিদের লিডার বারবার নিজের স্ত্রীকে দেখতে পাচ্ছিল, কিন্তু সেটা বাস্তব ছিল না, শুধুই হ্যালোসিলেশন। অন্যদিকে জঙ্গলের আরেক পাশে কয়েকটা জম্বি নিজেদের ক্ষুধা মেটানোর চেষ্টা করছিল, কিন্তু যতই তারা খায় তাদের ক্ষুধা যেন কিছুতেই শেষ হয় না। ঠিক তখনই একটা জম্বি একা একা হাঁটার সময় জাপানি সৈনিকদের সামনে পড়ে। ক্যাপ্টেন ইচ্ছা করেই নিজের হাত কেটে রক্ত ঝরাতে শুরু করে। রক্তর গন্ধ পেয়ে জম্বিটা তার দিকে ছুটে আসে, আর সেই সুযোগেই সৈন্যরা বিশেষ ধরনের অস্ত্র দিয়ে তাকে আটকে ফেলে। এরপর তাকে বন্দি করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জম্বিটাকে ক্যাম্পে নিয়ে এসে তার উপর ভয়ঙ্কর নির্যাতন চালানো হচ্ছিল। আশ্চর্যের বিষয় হলো, এত কষ্ট পাওয়ার পরও সে চিৎকার করছিল না, বরং তার চোখে শুধু রাগ আর প্রতিশোধের আগুন দেখা যাচ্ছিল। অন্যদিকে গুহার ভেতরে থাকা জম্বিরা নিজেদের মধ্যে অদ্ভুতভাবে যোগাযোগ করছিল। ঠিক তখনই জাপানি ক্যাপ্টেন একটা নিষ্ঠুর পরিকল্পনা করে। সে বন্দি জম্বিটার বাবাকে ধরে নিয়ে আসে, তারপর ছেলের সামনেই তাকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে মেক আর নিজেকে সামলাতে পারে না। সে রাগে জাপানি ক্যাপ্টেনের ওপর ঝাঁপিয়ে পড়ে, কারণ সে বুঝে যায় এমন নির্যাতন করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। এদিকে গুহায় থাকা অন্য জম্বিরা বুঝতে পারে তাদের একজন সঙ্গী হঠাৎ উধাও হয়ে গেছে। সবাই মিলে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে ক্যাম্পে জাপানি সৈন্যরা বন্দি জম্বিকে তার নিজের বাবার মৃতদেহ খাওয়ানোর চেষ্টা করছিল। তখন জাপানি ক্যাপ্টেন আনন্দের সঙ্গে বিজ্ঞানীকে বলে, তোমার এই ভাইরাস সত্যি অসাধারণ, এটা দিয়ে পুরো একটি সেনাবাহিনী ধ্বংস করা যাবে। এই কথা শুনে বিজ্ঞানী প্রশ্ন করে, যদি কোনোদিন এই জম্বিরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি হবে? বিজ্ঞানীর প্রশ্ন শুনে সেখানকার সবাই স্তব্ধ হয়ে যায়। সে বলে, ওদের মেরে ফেলার কথা ভাববেনও না, কারণ একটা জম্বি যদি হারিয়ে যায় বা মারা যায় আর বাকি জম্বিরা সেটা টের পায়, তাহলে তারা তাকে খুঁজতে পুরো এলাকা ধ্বংস করে ফেলবে। তখন তাদের থামানোর প্রায় অসম্ভব হয়ে যাবে। এই কথার প্রতিফলন কিছুক্ষণের মধ্যেই দেখা যায়। একটা গ্রামের মানুষ নিজেদের সন্তানকে ফিরে পাওয়ার জন্য মুরগি আর খাসি কোরবানি দিয়ে প্রার্থনা করছিল। ঠিক তখনই হারিয়ে যাওয়া সঙ্গীকে খুঁজতে জম্বিদের পুরো দল সেই গ্রামে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই তারা পুরো গ্রাম তছনছ করে ফেলে, কেউই বাঁচতে পারে না। আর সবচেয়ে হৃদয় বিদারক বিষয় ছিল, সেই জম্বিদের মধ্যেই একজন ছিল যার নিজের পরিবারই তার ফিরে আসার জন্য প্রার্থনা করছিল, কিন্তু সে আর মানুষ হিসাবে তাদের কাছে ফিরে আসে না। এতক্ষণে সবাই বুঝে গেছে এই জম্বিদের আসল শক্তি শুধু তাদের শরীরে নয়, তাদের আবেগেও। আর ঠিক সেই আবেগই শেষ পর্যন্ত এমন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা পুরো গল্পের পরিণতি বদলে দেবে। অন্যদিকে মেঘ বাড়ি ফিরে দেখে তার মা মকের জন্য ভীষণ চিন্তা করছে। মেঘ মাকে শান্ত করে বলে, মক ঠিক আছে, চিন্তা করো না। কিন্তু তারা কেউই জানতো না মক তখন বাড়ির নিচেই দাঁড়িয়ে সব কথা শুনছিল। নিজের মা আর ভাইয়ের কথা শুনে সে চোখের পানি ধরে রাখতে পারে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিঃশব্দ সেখান থেকে চলে যায়। ঠিক তখনই পেন দৌড়ে এসে জানায় সে নিজের চোখে দেখেছে একজন মানুষ আর একজন মানুষকে জীবিত চিবিয়ে খাচ্ছে। খবরটা শুনে মেঘ সঙ্গে সঙ্গে মায়ের হাতে একটা বন্দুক তুলে দিয়ে বলে, যাই হোক না কেন নিজের খেয়াল রাখবে। এদিকে জঙ্গলের এক নারী নিজের ছোট মেয়েকে নিয়ে পালাচ্ছিল। তার স্বামীও আগে জম্বিতে পরিণত হয়েছিল। জম্বি স্বামীটা তাদের পিছু নেয়। দৌড়াতে গিয়ে ছোট মেয়েটা হঠাৎ পড়ে যায়, কিন্তু ভয়ের বদলে সে নিজের বাবাকে দেখে চিনে ফেলে। নিষ্পাপ মনে বাবার দিকে এগিয়ে যায়। অবাক করার মতো ঘটনা, জম্বি বাবাটাও তাকে আক্রমণ না করে স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু সেই আবেগময় মুহূর্ত বেশিক্ষণ টেকে না। ঠিক তখনই জাপানি সৈন্যরা সেখানে পৌঁছে যায়। তারা হারপুন ছুড়ে জম্বিকে ধরতে চেষ্টা করে, কিন্তু নিশানা ভুল হয়। হারপুন গিয়ে মা আর মেয়ের শরীর ভেদ করে দেয়। দুজনেই ঘটনাস্থলে মারা যায়। নিজের মেয়ে আর স্ত্রীর মৃত্যু দেখে জম্বি বাবাটা প্রচণ্ড চিৎকার করে ওঠে। সে চিৎকার শুনে আশেপাশে সব জম্বি সেখানে ছুটে আসে। থাই সৈন্যরাও জাপানিদের ওপর গুলি চালাতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যে থাই শিপ আর ক্যাপ্টেনও মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জাপানি সৈনিকরা পালিয়ে যায়। মক সেখানে এসে নিজের চিফ আর ক্যাপ্টেনের মরদেহ দেখে ভেঙে পড়ে, কারণ জীবিত অবস্থায় সে তাদের ভীষণ সম্মান করত। ঠিক তখনই মেঘ সেখানে পৌঁছে যায়। সে দেখে চিফের মরদেহের পাশে একটা জম্বি বসে আছে। ভালো করে তাকাতেই বুঝতে পারে সেটা মক। এখানে মেঘ ভুল বোঝে।
সে মনে করে মকই তাদের চিপকে মেরেছে। এক মুহূর্ত দেরি না করে বন্দুক দিয়ে নিজের ভাইকে গুলি করে, কিন্তু গুলিতে মক মারা যায় না, বরং ঝাঁপিয়ে পড়ে মেঘকে কামড়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে মেঘও জম্বিতে পরিণত হয়ে যায়। অন্যদিকে বিজ্ঞানী জাপানি ক্যাপ্টেনের ছেলেকে গোপনে জানায় তার বাবা যদি সব জম্বিকে মেরে ফেলে তাহলে তার বহু বছরের গবেষণা ব্যর্থ হবে। সে আরও বলে এই জম্বিকে হত্যা করে শেষ করা যাবে না, কিন্তু যখন তারা অতিরিক্ত আবেগে পুড়ে ছাই হয়ে যায় তখনই তাদের অস্তিত্ব সত্যিকার অর্থে শেষ হয়ে যায়। এদিকে জাপানি ক্যাপ্টেন থাই সৈন্যদের পরিবারের সকলকে ধরে নিয়ে আসে। সেখানে ছিল মকের মা, মেকের গার্লফ্রেন্ড পেইন, এছাড়াও আরও অনেক সাধারণ মানুষ। তারপর সে ঘোষণা দেয় রিপোর্টে লেখা হবে যুদ্ধে সবাই মারা গেছে। আসলে সে জম্বিদের দুর্বল করার জন্য তাদের পরিবারের সবাইকে হত্যা করতে চায়। এই খবর কোনোভাবে জম্বিদের কানে পৌঁছে যায়। তারা আর এক মুহূর্ত দেরি না করে নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা পৌঁছানোর আগেই জাপানি সৈন্যরা একে একে নিরীহ মানুষকে হত্যা করে। গর্ভবতী পেনকেও তারা ছেড়ে দেয় না। নিজেদের পরিবারের মৃত্যু চোখের সামনে দেখে সব জম্বি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সুযোগ বুঝে জাপানি ক্যাপ্টেন তাদেরকে খাঁচার ভেতরে আটকে দেয়, কিন্তু এবার তাদের আর কিছুতেই থামানো যায় না। জম্বিরা খাঁচা ভেঙে বেরিয়ে আসে এবং একে একে সব জাপানি সৈন্যদেরকে কামড়াতে শুরু করে। এমনকি এই কামড়ে ক্যাপ্টেনের নিজের ছেলেও জম্বিতে পরিণত হয়ে যায়। ছেলেকে জম্বি হতে দেখে ক্যাপ্টেন নিজেই তাকে হত্যা করে। এরপর বুঝতে পারে আর বাঁচার কোনো পথ নেই, তাই গ্রেনেড ছুঁড়ে শেষ চেষ্টা করে পালিয়ে যায়। এদিকে মেঘ জানতে পারে পেনকেও কামড়ানো হয়েছে। মখ তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করলে? মেঘ শান্ত গলায় বলে সে যেভাবেই হোক মারা যেত, অন্তত এখন সে আমাদের সঙ্গেই থাকবে। এরপর মেঘ সব জম্বিদের একত্র করে ঘোষণা দেয় জাপানিরা আমাদের পরিবারকে কেড়ে নিয়েছে, এবার তাদের পুরো পৃথিবী কেড়ে নেওয়ার পালা। সবাই তার কথায় রাজি হলেও একজন জম্বি তার কথায় আপত্তি করে। মেঘ তখন তাকে সেখানেই হত্যা করে। বাধা দিতে গিয়ে পেনও মারা যায়। অন্যদিকে জাপানি ক্যাপ্টেন বিশ্বাসঘাতকতার অভিযোগে সেই বিজ্ঞানীকেও গুলি করে মেরে ফেলে। পরের দিন সকালে মেঘের মাথায় সব পুরনো স্মৃতি ফিরে আসে। ভাইয়ের বলা কথাগুলো, মায়ের মুখ, নিজের পরিবারের সব একসঙ্গে চোখের সামনে ভেসে ওঠে। অতিরিক্ত আবেগে তার শরীর আগুনে পুড়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সে বুঝতে পারে পালিয়ে নয়, সমস্যার মুখোমুখি হয়েই লড়তে হবে। আর সেই উপলব্ধির সঙ্গে সঙ্গে সে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। শেষ যুদ্ধে জাপানি ক্যাপ্টেনের গুহার সামনে আক্রমণ চালায়, কিন্তু মেঘ আগেই নিজের সঙ্গীদেরকে পরিকল্পনা বুঝিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত ক্যাপ্টেনেরও ভয়ঙ্কর মৃত্যু হয়। এভাবেই সবাইকে মারার পর তারা নিজেরাই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে মারা যায়, যাতে এই ভাইরাস আর ছড়াতে না পারে। কারণ তারা জম্বি হলেও তাদের মধ্যে মনুষ্যত্ববোধ কিছুটা ছিল। আর এরই মধ্যে দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। গল্পটির কোন অংশ তোমাদের কাছে ভালো লেগেছে সেটা কমেন্টেও জানিও।